বন্ধুরা, গত ক্লাসে আমরা সরল দোলকের সূত্রগুলো শিখেছিলাম আর সরল দোলকের কিছু ম্যাথ প্রবলেম দেখেছিলাম। আজকে ক্লাসে আমরা সরল দোলকের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো সরল দোলকের ব্যবহার, সরল দোলক দিয়ে আমরা কোনো পাহাড় বা উঁচু ঢিবি এই সকলের উচ্চতর স্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারি। এটার একটা শর্টকাট সূত্র আমরা এখন দাঁড় করাবো। তো এখানে পৃথিবী দেখানো হচ্ছে, পৃথিবীর ভর ক্যাপিটাল এম আর কেন্দ্র থেকে আর দূরত্বে এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠে যদি আমরা সরল দোলকের দোলনকালের সূত্রটা ব্যবহার করি তাহলে লিখতে পারি টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, যেখানে এল হচ্ছে আমাদের ব্যবহৃত সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য আর জি হচ্ছে যেই অবস্থান, মানে আমাদের এখানে যেহেতু ভূপৃষ্ঠে দোলনকালটা বের করা হচ্ছে তাই ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ যেটা স্মল জি, যেটার মানে আমরা জানি 9.8। তো আমরা যদি পাহাড়ের ওপরে, ধরো সাপোজ এটা আমার পাহাড় যেটা কিনা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা বিশিষ্ট পাহাড় দেখানো হয়েছে, যেটা চূড়াটা ভূপৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উঁচুতে, অর্থাৎ এই পয়েন্টটা এইচ পরিমাণ উঁচুতে আছে। তো এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণটা তো আর জি থাকবে না, তাই না? সো এখানে অভিকর্ষ ত্বরণ জি, বাট ওপরে উঠলে কিন্তু অভিকর্ষ ত্বরণটা কমে যাবে। সো কমে কত হলো সেটাকে আমরা ধরলাম জি হিলটপ, অর্থাৎ পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মানটাকে আমরা কনসিডার করলাম জি হিলটপ। তো পাহাড়ের চূড়ায় যদি কেউ দোলকের দোলনকালের সূত্র ব্যবহার করো তাহলে সে লিখতে পারো এরকম টি হিলটপ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি হিলটপ। তো টি হিলটপ দিয়ে বোঝানো হচ্ছে পাহাড়ের ওপরে সরল দোলকটাকে যদি দোলাই তাহলে সে যেই দোলনকালটা দেবে সেটা। তো জি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু টি এর মানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কার্যকর দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে না। এমন তো না যে ভূপৃষ্ঠ থেকে আমরা সুতাটাকে নিয়ে উপরে উঠলে সুতা ছোট হয়ে যাচ্ছে, সুতার দৈর্ঘ্য কিন্তু সেম থাকছে, ববের ব্যাসার্ধ কিন্তু সেম থাকছে। তার মানে আমাদের যে কার্যকর দৈর্ঘ্য সেটার কিন্তু কোনো আর পরিবর্তন হচ্ছে না। তো আমি এই দুটো সমীকরণকে নাম্বারিং করলাম 1 আর 2 দিয়ে, আর আমরা যেহেতু শর্টকাট সূত্র দাঁড় করতে চাই, সো আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিব। সো 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিলে আমাদের কাছে কীরকম একটা সম্পর্ক থাকে, এরকম একটা সম্পর্ক আমরা পাবো, যেখানে টি হিলটপ বাই টি ইকুয়াল টু লেখা যায় রুট ওভার জি বাই জি হিলটপ। অর্থাৎ তুমি এটাকে এটা দিয়ে ভাগ দিয়েছো, 2 পাই কাটা, রুট এল কাটা, তো আমার এরকম একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্কটার দেখো বাম পাশটা টি হিলটপ বাই টি, এগুলো কি দোলনকাল না? আর আমরা আমাদের কাছে যদি একটা স্টপ ওয়াচ থাকে, স্টপ ওয়াচ দিয়ে কিন্তু আমরা সরল দোলকটাকে দুলতে দিয়ে ইজিলি ভূপৃষ্ঠে দুলতে দিয়ে স্টপ ওয়াচ দিয়ে কিন্তু ভূপৃষ্ঠে দোলনকাল মানে এটা বের করতে পারবো ক্যাপিটাল টি। আবার আমরা ধরো পাহাড়ের চূড়ায় গেলাম, এখানে আমরা স্টপ ওয়াচ দিয়ে একটা সরল দোলকটাকে, ওই সরল দোলকটাকেই যেটার কার্যকর দৈর্ঘ্য একই থাকবে, ওই সরল দোলকটাকেই দুলতে দিলাম স্টপ ওয়াচ দিয়ে, কিন্তু পাহাড়ের চূড়াতেও আমরা ভূপৃষ্ঠের মতো করে দোলনকাল মাপতে পারি, যেটাকে আমরা বলছি টি হিলটপ। তাই দেখো আমাদের বাম পাশটা বের করা কিন্তু কোনো ব্যাপারই না, এটা কিন্তু আমরা একটা স্টপওয়াচ দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি। তো বাম পাশটা যদি বাস্তব ক্ষেত্রে বের করে ফেলতে পারি ইজিলি, এখানে আবার ডান পাশের স্মল জিটা আমাদের মুখস্থ যেটা কিনা 9.8, তাহলে জি হিলটপটা কি বের করা যাবে না? সো বাম পাশটা আমাদের এক্সপেরিমেন্টালি চলে আসছে, জি এর মান 9.8, জি হিলটপ কিন্তু আমরা আর গুণন করে ইজিলি বের করে ফেলতে পারি। তো সরল দোলককে কাজে লাগিয়ে কিন্তু আমরা পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ কত সেটা নির্ণয় করে ফেলতে পারি। সো এই সম্পর্কটা কিন্তু আমরা মাথায় রাখবো। এই সম্পর্কটা এইচএসসি লেভেলে সরাসরি ব্যবহার করতে পারবে না, সরাসরি ব্যবহার করতে পারবে অ্যাডমিশনে। তো এইচএসসি লেভেলে তোমাদের তাহলে কি করতে হবে, এই যে এই ধাপগুলো দেখিয়ে আসতে হবে, কিভাবে এই সূত্রটা তুমি এনেছো সেটা দেখিয়ে আসতে হবে, কেননা এটা বইয়ের সরাসরি কোনো সূত্র নয়, তাই আমাদের ধাপগুলো দেখিয়ে এটা ব্যবহার করতে হবে। বাট অ্যাডমিশনে এটা সরাসরি তোমরা ব্যবহার করতে পারবে, আবার এমসিকিউতেও। তো এবার আমরা চলে আসি এরপরে পাহাড়ের উচ্চতা নির্ণয়েও সরল দোলক ব্যবহার করা যায়। ধরো একটা পাহাড়ের হাইট এইচটা কত কিলোমিটার কত মিটার সেটা তুমি বের করতে পারো সরল দোলককে কাজে লাগিয়ে। কিভাবে করা যায় দেখি। তো এই ক্ষেত্রেও আমরা ঠিক গত পেজের মতো কিছু কাজ করব। টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে ভূপৃষ্ঠে সরল দোলকের দোলনকালের সূত্রটা আমরা ব্যবহার করলাম। আমরা পাহাড়ের চূড়ায় দোলকের দোলনকালের সূত্রটা কি লিখেছিলাম আগের পেজে, টি হিলটপ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি হিলটপ, অর্থাৎ এটাও কিন্তু আমরা গত পেজের মতো। তারপরে আবার আমি যদি এখানে ভাগ করি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন করে, ঠিক গত পেজে যে লাস্ট সূত্রটা যেটাকে আমি মুখস্থ রাখতে বলেছি শর্টকাট সূত্র হিসেবে, সেই সূত্রটা আমরা পেয়ে যাই টি হিলটপ বাই টি ইকুয়াল টু রুট ওভার জি বাই জি হিলটপ।
আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এই পাহাড়ের উচ্চতা এইচের একটা সূত্র দ্বারা করানো, অর্থাৎ আমি যেন সূত্রটা থেকে এইচের মানটা বের করে ফেলতে পারি। তো কেন্দ্র থেকে খেয়াল করে দেখো পাহাড়ের চূড়াটা কত দূরে আছে গ্রহের কেন্দ্র থেকে? r+h দূরত্বে। কেননা আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধর পরিমাণ দূরে গেলে আমরা পাবো ভূপৃষ্ঠকে, আবার ভূপৃষ্ঠ থেকেও কিনা পাহাড়ের চূড়াটা h পরিমাণ ওপরে আছে, তাই কেন্দ্র থেকে পাহাড়ের চূড়াটা r+h পরিমাণ ওপরে আছে বা দূরত্বে আছে আর কি। তো আমরা বের করতে চাই যেহেতু h, সো আমরা g কে আর g হিলটপকে একটু ভাঙিয়ে লিখবো আমাদের আগের ক্লাসগুলোর কনসেপ্ট অনুসারে। তো g কে আমরা কি লিখতে পারি? g যেহেতু ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এটাকে কি লেখা যায় ফর্মুলা অনুসারে? gm/r² লেখা যায়, যেখানে ক্যাপিটাল জি হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, ক্যাপিটাল এম হচ্ছে কি পৃথিবীর ভর, আর আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। আবার জি হিলটপ মানে আমার পাহাড়ের ওপরে এই পয়েন্টটাতে অভিকর্ষ ত্বরণ যেটা, তো এই পয়েন্টটাকে অভিকর্ষ ত্বরণ কি লেখা যায়? gm/r+h²। কেননা জি যখন বের করেছি ভূপৃষ্ঠে বের করেছি, সো ভূপৃষ্ঠ কেন্দ্র থেকে আর পরিমাণ দূরত্ব ছিল। আবার এই অবস্থানে জি হিলটপ যখন বের করতে চাই, এই অবস্থানের দূরত্বটা কেন্দ্র থেকে কত? কেন্দ্র থেকে r+h। সো আমরা এখানে r² দিয়েছি কেন্দ্র থেকে দূরত্ব স্কোয়ার, আর এখানে কেন্দ্র থেকে দূরত্বটা যেহেতু r+h, তাই এখানে লিখলাম r+h²। তাই দেখো জি হিলটপের একটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম, g/m/r+h²। তো আমাদের এখন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই রেশিওটা দাঁড় করানো এই দুইটা সূত্র দিয়ে, তাই আমি এটাকে নাম্বার 3 ইকুয়েশন, এটাকে নাম্বার 4 ইকুয়েশন বলেছি। তো আমরা নাম্বার 3 ইকুয়েশনকে নাম্বার 4 ইকুয়েশন দিয়ে যদি ভাগ দিই, অর্থাৎ এইটা ডিভাইড বাই এটা যদি করি, তাহলে বাম পাশে কি থাকে? বাম পাশে থাকে g/g হিলটপ, আর ডান পাশে কি থাকে? ডান পাশে দেখো g M কাটাকাটি যে আমাদের কিরকম একটা জিনিস থাকবে, এরকম একটা টার্ম আমরা পাবো, g/g হিলটপ ইকুয়াল টু r+h² ডিভাইডেড বাই r², অর্থাৎ দুইটা ভাগ করে এই জিনিসটা আমার আসলো। তো এই জিনিসটা এনে লাভ কি হলো? এই জিনিসটা এনে লাভ হচ্ছে আমরা একটা সম্পর্ক অলরেডি দাঁড় করিয়ে রেখেছিলাম এরকম, এই সম্পর্কটা g/g হিলটপের একটা মান আমরা পেয়েছি, যেটা কিনা r+h² ডিভাইডেড বাই r²। সো এই টার্মটা আমরা এখানে নিয়ে এসে সাবস্টিটিউট করব। এখানে নিয়ে এসে যদি সাবস্টিটিউট করি তাহলে দেখো কি লেখা যায়, রুটের ভেতরে যেহেতু এই জিনিসটা বসাচ্ছি, এখানে আবার স্কোয়ার আছে, সো স্কোয়ার আর রুট চলে যাবে, স্কোয়ার আর রুট চলে যেয়ে আমার কীরকম একটা জিনিস থাকবে, t হিলটপ বাই t, যেটা কিনা এটার বাম পাশটা, এইখানে কি থাকছে r+h² ডিভাইড বাই r², আবার আছে রুট, সো রুট স্কোয়ার চলে যায় r+h ডিভাইডেড বাই r। তো এই সম্পর্কটা কাজে লাগিয়ে কিন্তু আমরা পাহাড় বা অন্যান্য বিল্ডিং, উঁচু কোনো স্থান, ওই স্থানের উচ্চতাটা বের করে ফেলতে পারি। কিভাবে? আমাদের হাতে যদি একটা স্টপওয়াচ থাকে আর সরল দোলক থাকে, তাহলে কিন্তু আমরা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে সরল দোলকের দোলনকালটা বের করতে পারবো, যেটা কিনা ক্যাপিটাল টি, কারণ ভূপৃষ্ঠের দোলনকাল হচ্ছে ক্যাপিটাল টি। আমরা পাহাড়ের চূড়ায় যদি যাই, পাহাড়ের চূড়ায় সরল দোলকটা ধরে নিয়ে গেলাম, তো স্টপওয়াচ নিয়ে গেলাম, তো পাহাড়ের চূড়ায় যেয়ে আমরা স্টপওয়াচের সাহায্যে সরল দোলকটাকে দুলতে দিয়ে দোলনকাল বের করে ফেলতে পারবো। পাহাড়ের চূড়ায় দোলকের দোলনকালটা যেটা আসবে সেটাকে বলবো টি হিলটপ। তার মানে এই বাম পাশটা কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি বের করে ফেলতে পারছি। আর এর মান এটা তো আমাদের জন্য মুখস্থ, সেটা কত? 6.4 × 10⁶ মিটার, পৃথিবীর ব্যাসার্ধ যেটা। তার মানে দেখো এই পাশটা আমাদের জানা আছে, আর এর মান আমাদের জানা আছে, তো একমাত্র আননোন হিসেবে আমি কিন্তু এই সম্পর্কটা থেকে ইজিলি এইচ এর মান বের করে ফেলতে পারবো। এইচটা আমার কি বোঝাচ্ছে? পাহাড়ের উচ্চতাটা। সো এটা বিল্ডিং বা পাহাড় হতে পারে, সো আমরা যে কোনো একটা হাইট, উঁচু স্থান, ওই স্থানগুলোর উচ্চতা বের করে ফেলতে পারবো। তো সরল দোলকগুলো কাজে লাগিয়ে কিন্তু এই জিনিসগুলো করা যাচ্ছে। তো এখন আমরা আরেকটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। তো আমরা এতক্ষণ পড়ছিলাম সরল দোলক। তো সরল দোলকের দোলনকালটা কিসের উপর নির্ভর করে? t = 2π√L/g, অর্থাৎ L বা কার্যকর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আর অভিকর্ষ ত্বরণ g এর উপর নির্ভর করে। তো L এর মান চেঞ্জ করলে t এর মান চেঞ্জ হয়ে যাবে, g এর মান চেঞ্জ করলে t এর মান চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি ভূপৃষ্ঠে অর্থাৎ g যখন 9.8, তখন এমন একটা L নির্বাচন করি যেই L এর জন্য আমার t এর মানটা 2 সেকেন্ড আসে, সেই সরল দোলকটাকে আমরা নামকরণ করব সেকেন্ড দোলক হিসেবে। অর্থাৎ আমাদের যে সকল সরল দোলকের দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড, তাদেরকেই কিন্তু আমরা বলছি সেকেন্ড দোলক। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এলটা তোমাকে যদি বলা হয় সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত, তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে। কিভাবে বের করবে? t = 2π√L/g লিখবে, t এর মান 2 সেকেন্ড বসাবে,
জি এর মান 9.8 বসাবে, তাহলে পক্ষান্তর করে কি এল এর মানটা বের করে ফেলতে পারবে না? এটা আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব ভিডিওটা পজ করে এই এল এর মানটা বের করে তোমরা রেখে দাও, কারণ এই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে এসে থাকে যে আমাদের সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত। সো খুবই সিম্পল, টি এর মান 2 বসাবো, জি এর মান 9.8 বসাবো, টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি ফর্মুলাটা থেকে এল এর মান যেটা আসবে সেটাই আমার সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য। তো এখানে কিন্তু ভূপৃষ্ঠে কথাটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি শুধু এল এর মানটা যাচাই করছো। সো ভূপৃষ্ঠের জি এর মানটাও যদি চেঞ্জ হয়ে যায় বা তুমি যদি উপরে উঠো নিচে নামো, তাহলে কিন্তু 2 সেকেন্ড হলেও তুমি যদি পাহাড়ের চূড়ায় একটা সরল দোলকের দোলনকাল মাপলে 2 সেকেন্ড, তাহলে ওই সরল দোলকটাকে কিন্তু আমরা সেকেন্ড দোলক বলতে পারবো না। ভূপৃষ্ঠে যে সকল সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাদেরকেই সেকেন্ড দোলক বলা যাবে। তাহলে একটা কনক্লুশন কিন্তু টানা যায়, সকল সেকেন্ড দোলকই সরল দোলক, বাট সকল সরল দোলক কিন্তু সেকেন্ড দোলক নয়। তো যাই হোক, আমরা একটা প্রবলেম চলো করে আসি এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে যা শিখলাম। এখানে একটা বোর্ড প্রশ্ন দেওয়া আছে, কি লেখা আছে, চিত্রে একটি সেকেন্ড দোলক দেখানো হলো। এই কথাটার মধ্যে একটা টার্ম লুকানো, সেটা কি? সেকেন্ড দোলক দেখানো হলো, এটার অর্থ হচ্ছে এই সরল দোলকটার ভূপৃষ্ঠে দোলনকাল 2 সেকেন্ড। তাই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কি বলা আছে। সেকেন্ড দোলক দেখানো হলো যা ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, অর্থাৎ এটা কোনো ভুল ত্রুটিপ্রাপ্ত সময় দেয় না, অর্থাৎ ভূপৃষ্ঠে সে 2 সেকেন্ড সময় দেওয়ার কথা দোলনকাল, 2 সেকেন্ডই সে দোলনকাল দিচ্ছে। ও এ ইকুয়াল টু 2 মিটার এবং বি এন ইকুয়াল টু 0.5 মিটার। তো ও এটা কি? ও এটা আমার কার্যকর দৈর্ঘ্য, মানে ক্যাপিটাল এল দেওয়া আছে 2 মিটার, আর বিএনটা কি আমার বিস্তার দেওয়া আছে, 0.5 মিটার। এটা যে বিস্তার, এটার জন্য কিন্তু এখানে বলা আছে একটা লাইন, বি দোলকটির সর্বোচ্চ অবস্থান, অর্থাৎ এটাই সবচেয়ে দূরবর্তী অবস্থান। আরও দূরবর্তী অবস্থান থাকলে কিন্তু ওইটা বিস্তার হতো। সো এটাই সর্বোচ্চ দূরবর্তী অবস্থান, আর এটা যেহেতু সাম্য অবস্থান থেকে 0.5 মিটার দূরত্বে আছে, তাই এটাকে আমরা বলবো আসলে কি? বিস্তার। ববের ভর দেওয়া আছে 5 গ্রাম। দোলকটিকে চাঁদে নিয়ে যাওয়া হলো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 গুণ ও 4 গুণ, অর্থাৎ পৃথিবী ভর আর চাঁদের ভরের একটা অনুপাত দেওয়া আছে, আবার পৃথিবীর ব্যাসার্ধ আর চাঁদের ব্যাসার্ধের আরেকটা অনুপাত দেওয়া আছে। পৃথিবীতে জি এর মান দেওয়া আছে, ভূপৃষ্ঠে যেটা সেটা 9.8। প্রশ্নে জানতে চাওয়া হলো চাঁদে দোলকটির দোলনকাল কত, অর্থাৎ চাঁদে যে নিয়ে যাওয়া হয়েছে চাঁদে দোলকটির দোলনকাল কত হবে। তো চলো প্রবলেমটা করে ফেলি। তো আমাদের প্রথমেই যদি আমরা করতে চাই, আমরা লিখে ফেলবো আমাদের টি আর্থ যেটা দেওয়া আছে 2 সেকেন্ড, আর দেওয়া আছে পৃথিবীর ভর চাঁদের ভরের অনুপাত, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের অনুপাত, সেগুলো যথাক্রমে লিখে ফেললাম। তো টি আর্থ আমরা পেয়ে যাচ্ছি, যেটা ভূপৃষ্ঠে সরল দোলকের সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। এম আর্থ ইকুয়াল টু 81 এম মুন, যেহেতু দেওয়া আছে পৃথিবীর ভর চাঁদের ভরের তুলনায় 81 গুণ, আবার পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের তুলনায় 4 গুণ, তাই আমি লিখলাম আর আর্থ বা রেডিয়াস অফ আর্থ ইকুয়াল টু 4 ইন্টু আর মুন। সো এগুলো নিশ্চয়ই কারো কোনো কনফিউশন থাকার কথা না। তো আমরা এই ম্যাথগুলো যখন করব তখন আমরা অনেকগুলো ইকুয়েশন দাঁড় করাবো, ইকুয়েশনগুলো থেকে রেশিও করে করে আগানোর চেষ্টা করব। তো ভূপৃষ্ঠে দোলকটির দোলনকাল, এটাকে আমরা ফর্মুলা আকারে যদি লিখতে পারি টি আর্থ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি আর্থ, যেটা আমাদের এটা সরল দোলকের দোলনকালের ফর্মুলা। সো ফর্মুলাটা লিখলাম, ভূপৃষ্ঠের জন্য লিখলাম পৃথিবীর। আবার আমরা যদি চাঁদে নিয়ে যাই তো চাঁদের জন্য তো ফর্মুলা লেখা যাবে, তাই না? চাঁদের জন্য লিখলাম ফর্মুলাটা টি মুন ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি মুন। তাহলে এটা হচ্ছে চাঁদের জন্য সরল দোলকটার দোলনকালের ফর্মুলা। তো খেয়াল রাখবে, চাঁদে নিয়ে গেলে কিন্তু সে আর সেকেন্ড দোলক নাও থাকতে পারে, তাই আমরা এখানে সেকেন্ড দোলক আর বলবো না। তো আমাদের এই সম্পর্কটা আর এই সম্পর্কটাকে নাম্বারিং করলাম 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন দিয়ে, আর 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিয়েছি। সো আমি এইটাকে এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে একটা রেশিও আসবে, কারণ আমি কমন টার্মগুলো চাচ্ছি না, কমন টার্মগুলো কাটাকাটি চলে যাক, এটা আমাদের জন্য সুবিধা হিসাবের। তো আমি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিলে কি থাকে, টি মুন বাই টি আর্থ ইকুয়াল টু এ পাশে টুয়াইস বাই রুট এল কাটাকাটি, তাহলে থাকবে রুট ওভার জি আর্থ বাই জি মুন। যেহেতু আমি এইটা ডিভাইড বাই এটা করেছি, সো এখানে যদি করি, এখানে করলে আমার জিনিসটা কিন্তু উল্টে যাবে, তাই না? সো আলটিমেটলি জি আর্থ উপরে উঠে গেলে রুট ওভার জি আর্থ বাই জি মুন, এরকম একটা কিছু আসবে, জাস্ট ভাগ করেছি সিম্পলি। তো আমাদের জি আর্থ আর জি মুন এগুলোরও কিন্তু সূত্র আমাদের জানা আছে। জি আর্থ কি? পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, যেটা কিনা আমরা ফর্মুলা আকারে লিখতে পারি জি ইন্টু ক্যাপিটাল এম আর্থ ডিভাইড বাই আর আর্থ স্কোয়ার।
এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। আবার চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের ফর্মুলাও কিন্তু আমরা লিখতে পারি, একই ফর্মুলা, খালি এখানে হচ্ছে চাঁদের ভর যাবে আর চাঁদের ব্যাসার্ধ স্কোয়ার যাবে। সো এটা হচ্ছে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, চাঁদের যে ত্বরণটা হবে সেই ত্বরণটার ফর্মুলা। তো আমরা এটাকেও নাম্বারিং করলাম 4 নম্বর ইকুয়েশন দিয়ে, এটাকেও নাম্বারিং করলাম 5 নম্বর ইকুয়েশন দিয়ে। দেখো তো এখানে আমাদের কি দরকার, জি আর্থ বাই জি মুন দরকার। তার মানে আমি কোন ইকুয়েশন ভাগ কোন ইকুয়েশন দিব, 4 নম্বর ইকুয়েশনকে 5 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিব, তাহলেই কিন্তু জি আর্থ বাই জি মুন টার্মটা আমার থাকবে। সো আমি 4 নম্বর ইকুয়েশনকে 5 নম্বর ইকুয়েশন দিয়ে যদি ভাগ দিই তাহলে থাকে কি জি আর্থ বাই জি মুন ইকুয়াল টু ক্যাপিটাল জি কি কাটাকাটি চলে যাবে ভাগ দেওয়ার ফলে, যেহেতু আমি ভাগ দিয়েছি এইটা ডিভাইড বাই এটা, তাহলে থাকবে এম আর্থ বাই এম মুন, কারণ এটার সাথে এটা সমানুপাতিকে আছে, আর এটার সাথে এটা যেহেতু ব্যস্তানুপাতিক আছে তাই এই টার্মটা উল্টা যাবে। সো উল্টা গেলে থাকে আর মুন স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তোমরা জাস্ট ভাগ দিয়ে দেখতে পারো, এটা তোমাদের ক্ষেত্রে আসবে। সমানুপাতিকগুলো বরাবর আর ব্যস্তানুপাতিকগুলো উল্টা যাবে। সো আর্থের বরাবর আর্থ যেহেতু সমানুপাতিক, আর এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক আছে, সো আর্থের বরাবর মুন। তো এইভাবে আমি মনে রাখতাম আর কি। তো এম আর্থ বাই এম মুন, এই যে এই টার্মটা কিন্তু আমরা এখান থেকে জানি। এম আর্থ বাই এম মুন কত হবে 81, এটাকে এপাশে পাঠিয়ে দিলে 81। আর মুন বাই আর আর্থ, খেয়াল করে দেখো আর মুন বাই আর আর্থ কত হবে, এটা কিন্তু এইখানে এটা পাঠাবে আর 4টাকে ওই পাশে পাঠাবে, তাহলে এটা এই পাশে চলে আসলে আর মুন বাই আর আর্থ, আর 4টা ওই পাশে গেলে 1/4। সো আর মুন বাই আর আর্থ কিন্তু 1/4। সো আমি ভ্যালুগুলো বসালাম, এম আর্থ বাই এম মুন হচ্ছে 81, আর মুন বাই আর আর্থ হচ্ছে আমার 1/4। সো আমি এইটা যেহেতু স্কোয়ার আছে, সো এটাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো আমরা যদি এটাকে হিসাব করি, হিসাব করলে আমার এরকম কিছু আসে 81/16, অর্থাৎ জি আর্থ বাই জি মুন পেয়ে গেলাম 81/16। এখন কি করতে পারি, এখন এই জি আর্থ বাই জি মুনের এই ফর্মুলাটা টার্মটাকে মানটাকে আমরা এই ফর্মুলাটায় বা যেটা 3 নম্বর ইকুয়েশন দিয়ে লিখেছিলাম সেটার মধ্যে নিয়ে এসে বসাতে পারি, অর্থাৎ এখানে আমি লিখতে পারি 81/16। সো চলো আমরা যদি এটাকে লিখি 3 নম্বর ইকুয়েশনে, তাহলে আমি লিখতে পারি টি মুন বাই টি আর্থ ইকুয়াল টু রুট 81/16। সো রুটের ভেতরে যেহেতু আছে, সো রুট 81 মানে 9, আবার রুট 16 মানে 4। সো টি মুন বাই টি আর্থ কিন্তু চলে আসলো 9/4। দেখো তো টি আর্থ আমাদের জানা আছে না, ভূপৃষ্ঠে পৃথিবীর ভূপৃষ্ঠে দোলনকাল, যেটা কিনা আমাদের সেকেন্ড দোলক বলা ছিল, মানে 2 সেকেন্ড, এটা কিন্তু 2 সেকেন্ড। সো টি মুন আমরা বের করতে চাই, সো টি আর্থ আমরা জানি, টি আর্থ 2 বসালাম, টি মুনটা আমার চলে আসলো কত 4.5 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু এইভাবে এরকম ম্যাথগুলো করে ফেলতে পারি। সো এই ম্যাথগুলো কিন্তু প্রায়ই আসে। সো এটা মঙ্গল গ্রহ দিয়ে আসতে পারে, চাঁদ সূর্য দিয়ে আসতে পারে, অন্যান্য গ্রহ উপগ্রহ দিয়ে আসতে পারে, কিন্তু ঘটনা একইভাবেই করতে হবে, প্রসেস একই। সো আমরা এই টাইপের ম্যাথগুলো আরও বেশি প্র্যাকটিস করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।